হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির যে টপিক্সটা পড়ব সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম, কনফরমেশনাল সমবায়বতা। আমরা প্রথমে দেখব কনফরমেশনাল সমবায়বতা বলতে আমরা কি বুঝি। এক বন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণুর একটিকে স্থির রেখে অপরটিকে কার্বন কার্বন বন্ধনের অক্ষর চতুর্দিকে আবর্তিত করলে যে অসংখ্য ত্রিমাত্রিক বিন্যাসের উদ্ভব হয় সেইগুলিকে কনফরমেশন বা কনফরমেশনাল সমবায় বলে এবং এই ঘটনাকে কনফরমেশনাল সমবায়বতা বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অণু ইথেন CH3 এখানে কার্বন কার্বন যে সিগমা বন্ধনটা রয়েছে, এই কার্বনটার sp3 সংকরণ অবস্থা, এই কার্বনটাও sp3 সংকরণ অবস্থা, তার সঙ্গে যুক্ত এই হাইড্রোজেনগুলোর বিন্যাস এদিকে চতুস্তলকীয়ভাবে রয়েছে, এই হাইড্রোজেনগুলোর বিন্যাস এইরকমভাবে রয়েছে। এখন কার্বন কার্বন এই এক বন্ধনের মধ্যে ঘূর্ণন আমরা করতে পারি, অর্থাৎ এই কার্বনটাকে স্থির রেখে আমরা এই কার্বনটাকে ধরে যদি ঘোরাই, ধরো আমরা 60 ডিগ্রি কোণ করে ঘোরালাম, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এইচ এটা ছিল সেই এইচ এটা আমাদের এইদিকে চলে এসেছে, এইচ এটা এদিকে চলে এসেছে, এইচ বিটা এদিকে গেছে, আর এইচ সিটা এদিকে গেছে। আমরা এই ডিরেকশানটা না ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, এটাকে স্থির রেখে ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হচ্ছে, অর্থাৎ এদিক বরাবর ঘোরানো হচ্ছে। এই কার্বনটাকে ধরে ঘোরানো হচ্ছে, এই কার্বনটিকে ধরে ঘোরালে একই সঙ্গে এই হাইড্রোজেনগুলোর অবস্থান পরিবর্তন হবে। এক বন্ধনের মধ্যে এইরূপ ঘূর্ণন সম্ভব। তাহলে আমরা যে গঠনটা পাচ্ছি এইরূপ ঘোরানোর ফলে সেইগুলোকে আমরা কনফরমেশন বলে থাকি। আমরা এরকমভাবে বহু রকমভাবে ঘোরাতে পারি এবং তার ফলে বিভিন্ন বিভিন্ন কনফরমেশন আমরা পেতে পারি, অসংখ্য কনফরমেশন পেতে পারি। আমরা সামান্য একটু কোণে ঘোরালাম, আমরা 1 ডিগ্রি কোণে ঘোরালাম, 2 ডিগ্রি কোণে ঘোরালাম, এরকম করে বিভিন্ন কোণে ইচ্ছা মতন আমরা ঘোরাতে পারি এবং আমরা বিভিন্ন কনফরমেশন পেতে পারি। একটা কার্বন পরমাণুকে স্থির রেখে অন্য কার্বন পরমাণুটাকে ঘোরানো হচ্ছে, এই কার্বন কার্বন বন্ধনের মধ্যে এই অক্ষ বরাবর ঘোরানো হচ্ছে। তার ফলে এই হাইড্রোজেন পরমাণুগুলোর অবস্থান পাল্টে যাচ্ছে। যেমন এই হাইড্রোজেন পরমাণুটা ঠিক পিছনে এই হাইড্রোজেন পরমাণুটা ছিল, কিন্তু এটাকে স্থির রেখে এটাকে ঘোরানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যদি এদিক দিয়ে তাকানো হয় তাহলে এই হাইড্রোজেনটার উল্টো দিকে কেউ নাই, এই হাইড্রোজেনটার উল্টো দিকে কেউ নেই, অর্থাৎ এটা একটা আলাদা বিন্যাস। এই রকম বিভিন্ন রকম যে বিন্যাসগুলো আমরা পাই তাদেরকে কনফরমেশন বলে, আর এইরূপ সমবায়বতাকে আমরা কনফরমেশনাল সমবায়বতা বলে থাকি। এইরূপ আবর্তনের ফলে অসংখ্য ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হবে, তার মধ্যে একটা বিন্যাস আমরা এখানে এঁকেছি। এইগুলি CH3 বা ইথেনের কনফরমেশন বলে। প্রত্যেকটা বিন্যাস এক একটা করে কনফরমেশন এবং এগুলোকে কনফরমেশন বলে। স্টেবিল কনফরমেশনগুলিকে আমরা কনফর্মার বা রোটোমার বলি। এই কনফরমেশন যেগুলো আমরা পেলাম অসংখ্য, তার মধ্যে থেকে যেগুলো স্টেবিল কনফরমেশন সেগুলোকে আমরা কনফর্মার বা রোটোমার বলে থাকি। তাহলে কনফরমেশনাল সমবায়বতা হলো অ্যালকেনের, আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন এই বন্ধন, যেটা এক বন্ধন, এবং এই বন্ধন একটা কার্বনকে স্থির রেখে এই বন্ধন বরাবর যদি অপর কার্বনটাকে ঘোরানো হয় তাহলে এই হাইড্রোজেন পরমাণুগুলোর যে ভিন্ন ভিন্ন বিন্যাস আমরা পাই সেইগুলো এক একটা কনফরমেশন আমরা বলবো। অর্থাৎ আমরা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে 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 আমরা হাইড্রোজেনের অবস্থানগুলো পাল্টাতে পারি এবং ওইগুলো প্রত্যেকটা এক একটা ইথেনের কনফরমেশন বলবো। আর এইরূপ সমবায়বতাকে আমরা বলে থাকি কনফরমেশনাল সমবায়বতা।
কনফরমেশনগুলিকে ত্রিমাত্রিকে এদেরকে ত্রিমাত্রিক আমরা দেখতে পাচ্ছি যে কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজড এবং আমরা জানি sp3 হাইব্রিডাইজড কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলো চতুস্তলকীয়ভাবে থাকে, অর্থাৎ এদের গঠন ত্রিমাত্রিক। এদেরকে দ্বিমাত্রিক রূপে প্রকাশ করার জন্য, অর্থাৎ আমরা যে বোর্ডে প্রকাশ করছি বা খাতায় প্রকাশ করছি সেটা হচ্ছে দ্বিমাত্রিক। এদেরকে দ্বিমাত্রিক রূপে প্রকাশ করবার জন্য আমরা কিছু ফর্মুলাকে ব্যবহার করি, প্রজেকশন ফর্মুলা বলা হয়। সেটা হচ্ছে প্রথম আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা ব্যবহার করি, হর্স প্রজেকশন ফর্মুলা ব্যবহার করি, আর একটা প্রজেকশন ফর্মুলা হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলা ব্যবহার করা হয়। এইগুলো সংকেত লেখার বিভিন্ন উপায়, এই উপায়গুলোকে যদি আমরা অনুসরণ করি তাহলে একটা ত্রিমাত্রিক গঠনকে আমরা সহজেই দ্বিমাত্রিক চিত্রতে বোঝাতে পারি। এখানে গঠন বলতে বিভিন্ন দিকে যে অ্যারেঞ্জমেন্টগুলো, অর্থাৎ আমরা ত্রিমাত্রিকে বিভিন্ন পরমাণুগুলো কোন দিকে বিন্যস্ত আছে সেইটিকে বোঝানোর জন্য আমরা এই সকল প্রজেকশন ফর্মুলাগুলোকে ব্যবহার করে থাকি। আমরা প্রথমে দেখব ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা। আমরা ইথেনের অণু চলে আসছি, CH3 ইথেনের। তাহলে আমরা যদি লিখি তাহলে এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা। এখানে যে এক বন্ধন করে আছে, যে সিম্পল যে বন্ধনগুলো আছে সেইটা বোর্ডের মধ্যে রয়েছে, এই রকম দাগ মানে বোর্ডের পিছনে এই হাইড্রোজেনটা, এবং এইটা হচ্ছে বোর্ডের সামনে দিকে আছে। অর্থাৎ ত্রিমাত্রিক চিত্রটাকে আমরা সহজেই দ্বিমাত্রিক রূপে প্রকাশ করতে পারছি। এই কার্বন এই বোর্ডের প্লেনেই রয়েছে, এই হাইড্রোজেনটাও বোর্ডের তলেতে রয়েছে। এই হাইড্রোজেনটা বোর্ড থেকে পিছনের দিকে চলে গেছে এবং এই হাইড্রোজেনটা বোর্ডের বাইরের দিকে বেরিয়ে এসেছে। অর্থাৎ এই ধরনের বন্ধনকে আমরা ব্যবহার করি বোর্ডের বাইরে যে গ্রুপটা বেরিয়েছে তাদেরকে প্রকাশ করবার জন্য। এই ধরনের বন্ধনগুলোকে আমরা ব্যবহার করে থাকি বোর্ডের পিছনে যে গ্রুপটা রয়েছে বা পরমাণুটা রয়েছে তাদের অবস্থান বোঝানোর জন্য। আর এই ধরনের বন্ধন বা এই ধরনের সিম্পল বন্ড যেটা রয়েছে সেটার দ্বারা আমরা প্রকাশ করি যে গ্রুপগুলো এই সমতল বোর্ডের সমতলে অবস্থিত তাদেরকে প্রকাশ করবার জন্য। এখন আমরা চলে আসব হর্স রিপ্রেজেন্টেশনে। এইরকম কার্বন পরমাণুটাকে একটা বিন্দু আকারে দেখানো হয়েছে, এই কার্বন পরমাণুটাকে একটা বিন্দু আকারে দেখানো রয়েছে। এইখানটাতে এইচ তিনটে হাইড্রোজেন এবং পিছন দিকেও তিনটে হাইড্রোজেনকে বসানো হয়েছে। এটা হচ্ছে হর্স রিপ্রেজেন্টেশন। আমরা এই রিপ্রেজেন্টেশনটাকে ব্যবহার করব আর নিউম্যান রিপ্রেজেন্টেশনকে ব্যবহার করব। নিউম্যান রিপ্রেজেন্টেশন হর্স রিপ্রেজেন্টেশন থেকেই উৎপন্ন হবে। আমরা হর্স রিপ্রেজেন্টেশনে যে কার্বনটাকে দেখছি এই কার্বনটাকে তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে বসিয়েছি, আর পিছনে যে কার্বনটা রয়েছে তাকে এইরকম একটা বড় গোল করে রাখা হয়েছে। বড় গোল যে বৃত্তটা সেটা হচ্ছে পিছনের কার্বনটাকে প্রকাশ করছে। ওই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন তিনটা আমরা এদিক থেকে দেখছি, এই সঙ্গে যুক্ত এই হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, সেইটা ওই পিছনের বড় যে বৃত্তটা আঁকা হয়েছে ওই বৃত্তর সঙ্গে যুক্ত হয়েছে ওই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা। আমরা যদি এদিক দিয়ে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ঠিক এর পিছনে এই হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা রয়েছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি এর পিছনে হাইড্রোজেনটা, এই পিছনে ঠিক হাইড্রোজেনটা, এর পিছনে ঠিক এই হাইড্রোজেনটা রয়েছে। এটা হলো নিউম্যানের রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা নিউম্যান রিপ্রেজেন্টেশন করবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে কার্বনটা, এই কার্বনটাকে আমরা ডট আকারে লিখে এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে প্রকাশ করছি। এরপরে এর পিছনে যে কার্বনটা সেটাকে এর উপরেই একটা বড় বৃত্ত আঁকা হচ্ছে যেটা পিছন দিকে রয়েছে এবং ওই বৃত্তটার সঙ্গে যুক্ত করছি ওর সঙ্গে যুক্ত গ্রুপগুলো পরমাণুগুলোকে। এটা হলো আমাদের নিউম্যানের রিপ্রেজেন্টেশন। এখন আমরা আসব আর একটা বিষয়ে, সেটা হচ্ছে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল বা ডাইহাইড্রাল কোণ।
ডাইহেড্রাল কোণকে আমরা ফাই এই চিহ্নটাতে চিহ্নিত করি। আমরা ধরলাম একটা সহজ প্রজেকশন ফর্মুলাতে ইথেনের অণুর গঠনটা, এটা হচ্ছে ইথেনের অণুর গঠন। আমরা দেখছি যে এই হাইড্রোজেনটাকে নাম দেওয়া হয়েছে HA এবং এই হাইড্রোজেনটার নাম দেওয়া হয়েছে HB। HACC অর্থাৎ HA এই কার্বনটা C এবং এই কার্বনটা আর একটা C, এ একটা তলের মধ্যে অবস্থিত রয়েছে। এই তিনজন মিলে কন্টেনিং এ প্লেন একটা তলের মধ্যে রয়েছে। অনুরূপভাবে HB, C আর এই C এরাও একটা তলের মধ্যে রয়েছে। তাহলে এই দুটো তলের মধ্যে যে কোণটা হয় সেই কোণটাকে আমরা ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলে থাকি। অ্যাঙ্গেল বিটুইন দিস টু প্লেন ইজ কল্ড ডাইহেড্রাল অ্যাঙ্গেল। আমাদের এই উদাহরণটাতে দুটোই তো একই প্লেন, সুতরাং এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হবে 0, ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 0। এই উদাহরণটার ক্ষেত্রে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হবে 0। এখন আমরা ধরো এরকে ঘুরিয়েছি, পিছনের কার্বনটাকে একে স্থির রেখে পিছনের কার্বনটাকে আমরা ঘুরিয়েছি। এই ঘুরিয়েছি 60 ডিগ্রি কোণে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি HAC এবং এই C যে তলটার মধ্যে রয়েছে লাল পেন দিয়ে দেখানো হয়েছে, HB এই C আর এই C যে তলটাকে মধ্যে রয়েছে সেটাকে লাল পেন দিয়ে দেখানো হয়েছে। এই দুটো তলের মধ্যে এখন 60 ডিগ্রি কোণ হয়েছে। এই কোণটাকে বলা হচ্ছে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল বা ফাই সমান 60 ডিগ্রি। এখানে আমরা এঁকেছি, এখানে কোণটা দেখানো হয়েছে 60 ডিগ্রি কোণ হয়েছে। অনুরূপভাবে এই কার্বনটাকে স্থির রেখে এটাকে আবার আমরা ঘোরালাম, আমরা 180 ডিগ্রি কোণে ঘুরিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে HA যে তলটার মধ্যে রয়েছে, HAC আর এই C যে তলের মধ্যে রয়েছে, এই C আর HB ঠিক তার উল্টো দিকে একটা তলের মধ্যে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন পরমাণুটা কার্বন এবং এই কার্বনটা একটা তলের মধ্যে অবস্থিত। অনুরূপভাবে অন্য যে কোনো একটা পরমাণুকে ধরতে পারি, আমরা এই হাইড্রোজেনটাকে ধরেছি, চিহ্নিত করা হয়েছে B। এই কার্বনটা এটাও একটা তলের মধ্যে রয়েছে। এই দুটো তলের মধ্যে যে কোণটা তাকে আমরা ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলি। এই উদাহরণটার ক্ষেত্রে এটা 0, কারণ একই তলে অবস্থিত। এই উদাহরণটার ক্ষেত্রে আমরা দেখতে 60 ডিগ্রি এবং এই উদাহরণটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি। ডাইহেড্রাল অ্যাঙ্গেল যত বাড়বে তত এই বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে, এই বন্ধনের মধ্যে যে ইলেকট্রন দুটো রয়েছে তাদের মধ্যে বিকর্ষণ এখানে সর্বাধিক হবে, কারণ এরা একদম সমান্তরালভাবে রয়েছে। এইখানে বিকর্ষণটা একটু কমে যাবে, কারণ এর যে বন্ধন জোড়ের ইলেকট্রনটা এদিকে এই তলের মধ্যে আছে আর এই বন্ধন জোড়ের ইলেকট্রনটা এই তলের মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে বিকর্ষণটা অনেকটা কমে যাচ্ছে। অনুরূপভাবে এইখানে যদি আমরা দেখি, যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই বন্ধন জোড়ের ইলেকট্রনগুলো আর এই বন্ধন জোড়ের ইলেকট্রনগুলো ঠিক উল্টো দিকে রয়েছে। তার ফলে বিকর্ষণটা সর্বনিম্ন হবে। অণুগুলোর স্থায়িত্ব নির্ভর করবে এই ডাইহেড্রাল কোণের উপর। ডাইহেড্রাল কোণের মান যত বাড়বে তত স্থায়িত্ব বাড়বে। এখন আমরা দেখব কনফরমেশন অফ ইথেন, অর্থাৎ ইথেনের কার্বন কার্বন বন্ধনের মধ্যে ঘূর্ণনের ফলে যে সকল কনফরমেশনগুলো পাই সেই সম্পর্কে আমরা এখন দেখব। ইথেন CH3 এই ইথেনের এই কার্বন পরমাণুটাকে স্থির রেখে এই কার্বন পরমাণুটার ঘূর্ণন যদি আমরা করি তাহলে আমরা অসংখ্য কনফরমেশন পাব। এই অসংখ্য কনফরমেশনগুলির মধ্যে আমাদের দুটি কনফরমেশনকে নেব, আমরা দুটো কনফরমেশনকে নেব, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। কোন কনফরমেশনটা? একটা হচ্ছে লিস্ট স্টেবল কনফরমেশন আর একটা হচ্ছে মোস্ট স্টেবল কনফরমেশন। আমরা চলে এলাম প্রথমে লিস্ট স্টেবল কনফরমেশন। আমরা এখানে কার্বন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, প্রথম কার্বনটাকে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে 2 নম্বর কার্বনটা, অর্থাৎ এই কার্বনটা এখানে, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা সহর্স রিপ্রেজেন্টেশন। এইখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটার
ঠিক পিছনে আমরা এদিক দিয়ে তাকাচ্ছি, এই হাইড্রোজেনটাকে যদি একটা বল আকারে ধরি তাহলে ঠিক এর পিছনে এই হাইড্রোজেনটা রয়েছে। এই হাইড্রোজেনটাকে যদি আমরা একটা বল আকারে ধরি ঠিক এর পিছনে এই হাইড্রোজেনটা রয়েছে। এই হাইড্রোজেনটাকে যদি একটা বল আকারে ধরি তাহলে এর ঠিক পিছনে এই হাইড্রোজেনটা রয়েছে। অর্থাৎ এদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এই হাইড্রোজেনটাকে দেখা যাবে না, এদিক দিয়ে যদি দেখি এই হাইড্রোজেনটাকে পিছনেরটাকে দেখতে পাওয়া যাবে না। এইটাকে যদি দেখি ঠিক ওর পিছনে আছে বলে এটাকে দেখতে গেলে এই আড়াল করে দিচ্ছে, অর্থাৎ আমরা গ্রহণ যেটা বলি এটার জন্য ওটাকে দেখা যাচ্ছে না। ওই জন্য এই কনফরমেশনটার নাম হচ্ছে ইক্লিপস কনফরমেশন। ইক্লিপস কনফরমেশন মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ইক্লিপস মানে গ্রহণ, অর্থাৎ একটার ঠিক পিছনে ওই গ্রুপটা রয়েছে, এটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন। এখানে আমরা যদি এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটার মধ্যে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল মাপি তাহলে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল সমান 0 হবে এবং এইখানে বন্ড পেয়ারগুলো যেটা এই বন্ধনের এবং এই বন্ধনের নিযুক্ত ইলেকট্রনগুলো সমান্তরাল এবং কাছাকাছি থাকার জন্য পরস্পরকে বিকর্ষণ সর্বাধিক পরিমাণে করবে, ওই জন্য এটা হয়ে যাবে লিস্ট স্টেবিল। এই ইলেকট্রন জোড় এই হাইড্রোজেন পরমাণুগুলো বিকর্ষণ করবে উভয়কে, তার ফলে এই কনফরমেশনটা হবে সবচাইতে কম স্টেবিল, লিস্ট স্টেবিল। যতগুলি কনফরমেশন ইথেনের সম্ভব তার মধ্যে এই কনফরমেশনকে আমরা ইক্লিপস কনফরমেশন বলে থাকি এবং এটা হলো লিস্ট স্টেবিল। এর নিউম্যান প্রজেকশন এঁকেছি, প্রথমে আমরা ডট এঁকেছি দিয়ে এটা এইচ করেছি কালো পেন দিয়ে, সেটা হচ্ছে আমাদের প্রথম কার্বনটা। পিছনের কার্বনটাকে বোঝানোর জন্য আমরা একটা বড় বৃত্ত এঁকেছি, এটা পিছনের কার্বনটা এবং ওই বড় বৃত্তর সঙ্গে যুক্ত 3টে হাইড্রোজেন এই লাল পেন দিয়ে দেখানো হয়েছে। 3টে হাইড্রোজেন, এখানে লাল অংশটা, এখানে লাল অংশটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা নিউম্যান রিপ্রেজেন্টেশন। এখানে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা, অর্থাৎ এটা ইক্লিপস কনফরমেশন। আর একটা কনফরমেশন আমরা দেখব, সেটা হচ্ছে আমরা এখানে এটাকে এবার ঘোরাবো, এটাকে 60 ডিগ্রি কোণে যদি আমরা ঘুরিয়ে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইরূপ একটা কনফরমেশন পাচ্ছি। এই কনফরমেশনটাকে নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে যদি লিখি তাহলে এই রকম দেখাবে। এখন যদি আমরা ডাইহাইড্রাল অ্যাঙ্গেলটা খুঁজি, অর্থাৎ এই সি আর এই সি আর এই সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি এবং এটাই সর্বাধিক ডাইহাইড্রাল অ্যাঙ্গেল হবে। আমরা যতই ঘোরাই না কেন এটাই হচ্ছে সর্বাধিক ডাইহাইড্রাল অ্যাঙ্গেল হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের মধ্যে। এটা হচ্ছে সবথেকে স্টেবিল কনফরমেশন, কারণ এইখানের এই ইলেকট্রন জোড় যে বন্ধনে রয়েছে আর এই বন্ধনের জোড়ের মধ্যে যে ইলেকট্রন জোড় রয়েছে তাদের মধ্যে কৌণিক সেপারেশন সেটা সর্বাধিক, ওই জন্য এটা সবথেকে বেশি স্টেবিল কনফরমেশন। আরও অনেক কনফরমেশন সম্ভব হবে যখন আমরা ঘোরাবো এবং ওই ডাইহাইড্রাল অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রির থেকে বেশি হবে কিন্তু 60 ডিগ্রির চাইতে কম হবে, এরকম বহু কনফরমেশন আমরা পাবো। সেই রকম কনফরমেশনগুলোকে আমরা বলবো স্কিউ কনফরমেশন। ওই সমস্ত কনফরমেশনগুলোকে বলা হয় স্কিউ কনফরমেশন। এটা স্ট্যাগার্ড কনফরমেশনটা হচ্ছে সবথেকে বেশি স্টেবিল, মোস্ট স্টেবিল। তাহলে আমরা ইথেনের যে অসংখ্য কনফরমেশনগুলো হতে পারে তার মধ্যে দুটো কনফরমেশন আমরা নিলাম, সেটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন, সেটা সবথেকে লিস্ট স্টেবিল, আর স্ট্যাগার্ড কনফরমেশন যেটা হচ্ছে সবচাইতে বেশি স্টেবিল। আমরা ঘূর্ণন করেছি এই কার্বন কার্বন বন্ধনের মধ্যে, তার ফলে এইখান থেকে আমরা ঘূর্ণন করেছি দিয়ে এই কনফরমেশনটা পেয়েছি। এই কার্বনটাকে স্থির রাখা হয়েছে, দেখা যাচ্ছে যে এখানে স্থির হয়েছে এই কার্বনটাকে, এবং আমরা এই বন্ধন উপর থেকে এটাকে এই কার্বনটাকে ধরে ঘোরানো হচ্ছে। আমরা 60 ডিগ্রি কোণে ঘুরিয়েছি তাহলে এই রূপ গঠন আমরা পাবো। 60 ডিগ্রি কোণে ঘোরালে এটা নিচে নেমে যাচ্ছে, এটা এদিকে চলে আসছে, এটা উপরে চলে আসছে, আমরা এই গঠনটা পাচ্ছি। এইরকম আমরা যে কোনো কোণে ঘোরাতে পারি এবং ঘোরানোর ফলে যে অসংখ্য কনফরমেশনগুলো পাবো এই দুটো বাদ দিয়ে তাদেরকেই আমরা স্কিউ কনফরমেশন বলে থাকি। তাহলে আমরা দেখলাম ইথেনের বিভিন্ন কনফরমেশনগুলো।
এখন আমরা দেখব ভেরিয়েশন অফ এনার্জি অফ ডিফারেন্ট কনফরমেশনস অফ ইথেন ডিউ টু রোটেশন অ্যাবাউট কার্বন কার্বন বন্ড। আমরা কার্বন কার্বন বন্ধনের মধ্যে ঘূর্ণন করব এবং দেখব যে বিভিন্ন কনফরমেশনগুলো পাই তাদের শক্তি কীরূপ পরিবর্তন হয়। তাহলে ইথেনের আমরা সবথেকে স্টেবিল কনফরমেশনটাকে লিখেছি, যেটা স্ট্যাগার্ড কনফরমেশন। স্ট্যাগার্ড কনফরমেশন সবথেকে বেশি স্টেবিল, কারণ এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল এটা সর্বাধিক থাকে, অর্থাৎ এই বন্ধন জোরের সঙ্গে এই বন্ধন জোরের বিকর্ষণ বা এই বন্ধন জোরের বিকর্ষণ সর্বনিম্ন হবে। তাহলে আমাদের শক্তি এখানে লেখা হয়েছে অ্যাঙ্গেল অফ রোটেশন। আমরা ধীরে ধীরে ঘোরাবো, তাহলে স্ট্যাগার্ড কনফরমেশনকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এই অণুটার শক্তি এইখানটাতে রয়েছে। এখন আমরা এটাকে ঘোরাচ্ছি, আস্তে আস্তে ঘোরাচ্ছি, অর্থাৎ এই প্রথম কার্বনটাকে স্থির রেখে দ্বিতীয় কার্বনটাকে ঘোরাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হচ্ছে, ডিরেকশনটা এদিকে ঘোরানো হচ্ছে, অর্থাৎ এরা আস্তে আস্তে এগিয়ে আসছে। যত এগিয়ে আসবে এই দুটো হাইড্রোজেনের মধ্যে দূরত্ব তত বাড়ছে, এই দুটো হাইড্রোজেনের মধ্যে দূরত্ব তত এই দুটো হাইড্রোজেনের মধ্যে দূরত্ব তত কমে আসছে, অর্থাৎ এর শক্তি তত বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যখনই ঘোরাচ্ছি বিভিন্ন কোণে শক্তি ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং যখন 60 ডিগ্রি কোণে ঘোরানো হয়ে গেছে তখন এই হাইড্রোজেনটার পিছনের দিকে চলে গেছে, এই হাইড্রোজেনটা ঠিক এর পিছনে চলে গেছে, এর হাইড্রোজেনটা ঠিক এর পিছনে চলে গেছে। আমরা ইক্লিপসড কনফরমেশন পেয়ে যাই এবং আমরা জানি যে ইথেনের ইক্লিপসড কনফরমেশন হচ্ছে সবচাইতে আনস্টেবিল বা সবথেকে বেশি শক্তি সম্পন্ন কনফরমেশন। তাহলে এটা ইক্লিপসড কনফরমেশনের শক্তিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার আবার আমরা 60 ডিগ্রি কোণে ঘোরাবো। প্রথমে যখনই ঘোরাতে শুরু করব এই দুটো হাইড্রোজেনের মধ্যে দূরত্ব আস্তে আস্তে বাড়ছে, যত দূরত্ব বাড়বে শক্তি কমবে, কারণ বিকর্ষণটা কম হবে এই ইলেকট্রন জোড় আর ওর বন্ধনটার যে ইলেকট্রন জোড় রয়েছে তাদের মধ্যে কৌণিক সেপারেশন যত বাড়বে তত বিকর্ষণটা কমবে, অর্থাৎ আমরা শক্তি আস্তে 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 কমতে দেখছি এবং যখন 60 ডিগ্রি কোণে ঘোরানো হয়ে যাবে তখন আমরা পেয়ে যাচ্ছি স্ট্যাগার্ড কনফরমেশন, অর্থাৎ এইটা এখানে চলে আসলো, এইটা এখানে চলে গেল, এইটা এখানে চলে গেল এবং আমরা জানি ইথেনের স্ট্যাগার্ড কনফরমেশনটাই হলো সবচাইতে বেশি স্টেবিল। তাহলে এটা এই স্ট্যাগার কনফরমেশনটা সবথেকে বেশি স্টেবিল। তাহলে আমরা দেখতে পেলাম ইথেন অণুর যে বিভিন্ন কনফরমেশনগুলো তাদের ঘূর্ণনের ফলে শক্তির কী রূপ পরিবর্তন ঘটছে। এখন আমরা দেখতে পাচ্ছি ইক্লিপস কনফরমেশনের শক্তি সবথেকে বেশি আনস্টেবিল, এর সবথেকে লিস্ট স্টেবিল বলবো আমরা, আর স্ট্যাগার্ড এর শক্তিটা কিন্তু অনেকটা কম এবং এর কিন্তু স্থায়িত্ব অনেকটা বেশি। আমরা এই দুজনার যদি শক্তির পার্থক্য দেখি তাহলে শক্তির পার্থক্য কিন্তু এমন কিছু বেশি হয় না, 3 কিলো ক্যালোরি পার মোল, এবং এই যে শক্তির পার্থক্য সেই শক্তির পার্থক্যটা উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে ইক্লিপসটা স্ট্যাগারে রূপান্তরিত হতে থাকে। উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে স্ট্যাগারটা শক্তি গ্রহণ করে ইক্লিপস কনফরমেশনের দিকে যাবে, কিন্তু সবসময় স্ট্যাগার ইক্লিপস কনফরমেশনের একটা মিশ্রণ পাবো এবং এই মিশ্রণ থেকে উপাদান দুটো স্ট্যাগার এবং ইক্লিপসকে পৃথক করা সম্ভব হবে না, কারণ তাদের শক্তির পার্থক্যটা খুবই কম এবং এই শক্তির পার্থক্যটা সামান্য একটু উষ্ণতার পার্থক্যের জন্যই পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এদের আমরা পৃথক করতে পারবো না। আমরা এখানে একটা বিষয় দেখব কনফরমেশনাল এনার্জি। কনফরমেশনাল এনার্জি বলতে আমরা কি বুঝি না, সর্বাপেক্ষ স্থিতিশীল কনফরমেশনের তুলনায় কোনো নির্দিষ্ট কনফরমেশনের স্থিতিশক্তি যতটা বেশি হয় তাকে ওই কনফরমেশনাল এনার্জি বলে। অর্থাৎ ইথেনের সবচেয়ে যে স্টেবিল কনফরমেশন সেটা হলো স্ট্যাগার্ড কনফরমেশন। আমরা ধরলাম ইথেনের আর একটা কনফরমেশন সেটা ইক্লিপস কনফরমেশনের এনার্জি বেশি রয়েছে, তাহলে সবচাইতে স্টেবিল কনফরমেশনের তুলনায় এর শক্তি কতটা বেশি আছে সেই শক্তিকে বলা হয়
কনফরমেশনাল এনার্জি, অর্থাৎ সর্বাপেক্ষ স্থিতিশীল কনফরমেশনের তুলনায় কোনো নির্দিষ্ট কনফরমেশনের স্থিতিশক্তি যতটা বেশি হয় তাকে ওই কনফরমেশনটার কনফরমেশনাল এনার্জি বলে। যেমন আমাদের ইথেনের ক্ষেত্রে আমরা যদি ইংলিশ কনফরমেশনাল এনার্জি বার করবার চেষ্টা করি, তাহলে কনফরমেশনাল এনার্জি অফ ইংলিশ কনফরমেশন অফ ইথেন এটা হবে এনার্জি অফ ইংলিশ কনফরমেশন মাইনাস এনার্জি অফ স্ট্যাগার্ড কনফরমেশন, এবং এটার পার্থক্য হচ্ছে 3 কিলো ক্যালোরি পার মোল। আমরা দেখলাম একটু আগে। এখানে আমরা আর একটা বিষয় নোট করব, একটি নির্দিষ্ট উষ্ণতায় সকল কনফরমেশনগুলি উপস্থিত থাকে, তবে উষ্ণতা বৃদ্ধিতে হাই এনার্জি অর্থাৎ লেস স্টেবল কনফরমেশনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতাতে সবারই মিশ্রণ পায়, তবে উষ্ণতা বৃদ্ধি করলে আমাদের হাই এনার্জি কনফরমেশন অর্থাৎ ইক্লিপস কনফরমেশনের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এদের মধ্যে শক্তির পার্থক্য যেহেতু খুবই কম, তাই আমরা এই দুটো কনফরমেশনকে কিন্তু পৃথক করতে পারবো না। এখন আসবো আমরা কনফরমেশন অফ প্রোপেনের অণু CH3CH2CH3। আমরা প্রথম কার্বনটাকে লিখছি এইটা, তার সঙ্গে যুক্ত 3টে হাইড্রোজেন, এইটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। এর পিছনে হাইড্রোজেন কার্বনটাকে লিখছি, এটা পিছনের কার্বনটা, এই কার্বনের সঙ্গে যুক্ত 2টো হাইড্রোজেন, এটা এবং একটা CH3 মূলক যুক্ত আছে। এইখানে আমরা CH3 মূলকটাকে লিখে রেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কনফরমেশনটা পেলাম সেটা ইক্লিপস কনফরমেশন, কারণ ঠিক এর উল্টো দিকে এই হাইড্রোজেনটা, এর উল্টো দিকে ঠিক এই হাইড্রোজেনটা, এর উল্টো দিকে ঠিক CH3টা, তাহলে এটা ইক্লিপস কনফরমেশন পেলাম। এটা হয়ে গেল লিস্ট স্টেবল। এবার আমরা যদি একে 60 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই CH3টা নিচে চলে যাচ্ছে, এই হাইড্রোজেনটা এদিকে চলে আসছে, এই হাইড্রোজেনটা এদিকে আসছে। আমরা এই গঠনটা পাচ্ছি 60 ডিগ্রি ঘূর্ণনের ফলে, এবং অসংখ্য যে সমস্ত কনফরমেশনগুলো রয়েছে তার মধ্যে এটা একটা কনফরমেশন, এবং এই কনফরমেশনটা সবথেকে বেশি স্টেবল কনফরমেশন, কারণ এটা স্ট্যাগার্ড কনফরমেশন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিকর্ষণ বন্ধনজোড় ইলেকট্রনগুলোর মধ্যে সবচাইতে কম পরিমাণে হবে, সবাই নিজেদের থেকে দূরে দূরে অবস্থিত রয়েছে, এটা মোস্ট স্টেবল। এখন আমরা যদি ইথেনের অনুরূপভাবে এরও যদি এনার্জির ভেরিয়েশনটা দেখি ঘূর্ণনের ফলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাগার্ডের সবথেকে কম শক্তি, যত ঘোরাবো বিভিন্ন রকমের স্কিউ কনফরমেশানগুলো আসবে, এবং আস্তে আস্তে 60 ডিগ্রি কোণে যখন ঘোরানো হবে তখন আমরা ইক্লিপস কনফরমেশন পেয়ে যাব, এর শক্তি সর্বাধিক। এরপরে যদি আবার আমরা ঘোরাই তাহলে আমরা দূরত্ব এদের মধ্যে বাড়তে শুরু করে দেবে, অর্থাৎ স্টেবিলিটি ইনক্রিজ করবে, শক্তি কমতে শুরু করবে, এবং যখন 60 ডিগ্রি কোণে পৌঁছাবে তখন আবার পুনরায় স্ট্যাগার্ড কনফরমেশন আমরা ফিরে পাবো। তাহলে এটা হলো প্রোপেনের কনফরমেশন এবং তাদের শক্তির ভেরিয়েশন ঘূর্ণনের ফলে। আমরা এখন আসবো কনফরমেশন অফ বিউটেনের 4টে কার্বন 1 2 3 4। আমরা দু ধরনের কনফরমেশন দেখব। প্রথমে রোটেশন অ্যাবাউট C1 C2 অ্যাক্সিস, এই C1 C2-র মধ্যে ঘূর্ণন করব। আর এক রকম কনফরমেশন দেখব 2 আর 3, এই কার্বনের মধ্যে ঘূর্ণন করব 2 আর 3। 3 আর 4-এর মধ্যে ঘূর্ণন 1 আর 2-এর ঘূর্ণনে ন্যায় হবে, একই আসবে। অর্থাৎ ইথেনের ক্ষেত্রে আমরা কোন বন্ধন বরাবর ঘূর্ণন করব সেটা বলে দেবে। রোটেশন অ্যাবাউট C1 ও C2, C1 C2-র মধ্যে আমরা ঘূর্ণন করছি, তাহলে C1টা লিখছি, এইটা C1, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। এবার আমরা C2 আসবো, C2-তে 2টো হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেন লিখে নিয়েছি, আর রয়েছে C2H5, এই দুটোকে একসঙ্গে করলে C2H5 চলে আসবে। তাহলে আমরা এই কনফরমেশনটা ইক্লিপস কনফরমেশন, কারণ এর ঠিক উল্টো দিকে রয়েছে এরা, সুতরাং এটা ইক্লিপস কনফরমেশন এবং এটাই হবে লিস্ট স্টেবল। একে যখন আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে লিখছি তখন এরকম আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলা লিখতে জানি। প্রথমে এই কার্বনটাকে লেখা হয় ডট, এটা হাইড্রোজেন ওর সঙ্গে যুক্ত, এই কার্বনটাকে লেখা হয় একটা বড় বৃত্ত আকারে, এর সঙ্গে যুক্ত আছে হাইড্রোজেন, তাহলে এই বৃত্তর সঙ্গে দাগ কেটেছি হাইড্রোজেন।
আবার এর সঙ্গে যুক্ত আছে C2H5, দেখো দাগ কাটা হচ্ছে C2H5, এখানে আবার হাইড্রোজেন যুক্ত আছে। এটা হচ্ছে লিস্ট টেবিল। আমরা 60 ডিগ্রি কোণে ঘোরালাম, আস্তে আস্তে ঘড়ির কাঁটার দিকে ধরো ঘোরানো হলো, তাহলে এই হাইড্রোজেনটা এদিকে গেল, C2H5টা নিচে চলে গেল, এই হাইড্রোজেনটা এদিকে চলে এলো। আমরা এইরকম একটা গঠন দেখতে পারবো। এর যদি আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে আঁকি তাহলে আমরা এইরকম পাবো। এটা স্ট্যাগার্ড কনফরমেশন, সবাই সব থেকে দূরে দূরে রয়েছে এবং এটাই হবে মোস্ট স্টেবিল। এখন আমরা যদি এনার্জির ভেরিয়েশন দেখি তাহলে আমাদের ইথেনের অনুরূপ হবে। এখানে স্ট্যাগার্ড কনফরমেশন সবথেকে বেশি স্টেবিল। আমরা ঘোরাচ্ছি, বিভিন্ন রকমের স্কিউ অ্যারেঞ্জমেন্ট আসবে, তাদের শক্তি আস্তে আস্তে বাড়বে এবং সর্বাধিক শক্তি হয়ে যাবে ইক্লিপস কনফরমেশনে। এরপরে যদি আবার আমরা ঘোরাই তাহলে আবার দূরত্ব বাড়তে থাকবে ক্রমাগত, অর্থাৎ শক্তি কমতে থাকবে এবং আস্তে 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 আমরা 60 ডিগ্রি কোণে যখন ঘুরিয়ে ফেলবো তখন আবার পুনরায় স্ট্যাগার্ড কনফরমেশনটা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পেলাম বিউটেনের কনফরমেশন যখন C1 ও C2 এই অক্ষ বরাবর ঘূর্ণন করানো হচ্ছে। এখন আমরা দেখব কনফরমেশন অফ বিউটেন যখন এই C2 ও C3 এই কার্বন বরাবর ঘূর্ণন করা হবে, রোটেশন অ্যাবাউট C2 C3 বন্ড। তাহলে আমরা C2 কার্বনটাকে রিপ্রেজেন্ট করেছি, এইটা C2 কার্বন, এই কার্বনটার সঙ্গে যুক্ত আছে দুটো হাইড্রোজেন, একটা CH3, এইটা CH3 মূলকটা, দুটো হাইড্রোজেন। এরপরে আমরা C2 কার্বনের পরে C3 কার্বন চলে আসছি, এই কার্বনটা আমাদের C3 কার্বন, এর সঙ্গে যুক্ত দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনকে লিখে রেখেছি আমরা এবং তার সঙ্গে একটা CH3 মূলক রয়েছে, সেটাকে আমরা লিখে রেখেছি এইখানে CH3। এর যদি আমরা নিউম্যান প্রজেকশান করি তাহলে আমরা এরকম দেখতে পারবো। এইখানে লক্ষ্য করো দুটো CH3 পরস্পরের একদম ঠিক উল্টো দিকে আছে, তাহলে এটা সবচাইতে বেশি স্টেবিল কনফরমেশান হবে বিউটেনের যখন আমরা C2 C3 এই অক্ষ বরাবর ঘূর্ণন করাবো। এইটাকে বলা হয় অ্যান্টি স্ট্যাগার্ড কনফরমেশান। অ্যান্টি স্ট্যাগার্ড কনফরমেশান, অ্যান্টি দুটি উল্টো দিকে আছে বলে অ্যান্টি স্ট্যাগার্ড কনফরমেশান, এটা মোস্ট স্টেবিল কনফরমেশান। এরপরে আমরা আবার আসবো, এটাকে ঘূর্ণন করানো হবে 60 ডিগ্রি ঘড়ির কাঁটা দিক অনুযায়ী, তাহলে এদিক বরাবর ঘূর্ণন করিয়েছি আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি ঘূর্ণনের ফলে এই CH3টা এখানে চলে গেল, হাইড্রোজেনটা এদিকে গেল, এই হাইড্রোজেনটা এদিকে গেল। আমাদের নিউম্যান প্রজেকশন ফর্মুলা এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে সহজ প্রজেকশন ফর্মুলা, নিউম্যান প্রজেকশন ফর্মুলা এরকম লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক হাইড্রোজেনের পিছনে CH3, এই হাইড্রোজেনের পিছনে এই হাইড্রোজেনটা, অর্থাৎ এটা একটা ইক্লিপসড কনফরমেশন। এর শক্তি তাহলে বেড়ে গেল, ইক্লিপসড কনফরমেশন হলো। এখন আবার আমরা 60 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি, আমরা এই গঠনটা পাচ্ছি। 60 ডিগ্রি কোণে যদি ঘোরানো হয় তাহলে আমরা পাচ্ছি এই CH3টা এখানে চলে যাচ্ছে, এই হাইড্রোজেনটা এখানে আসছে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসছে, তাহলে আমরা পাচ্ছি এইটা। এই কার্বনটাকে স্থির রেখে এই কার্বনটাকে 60 ডিগ্রি কোণে ঘোরানো হচ্ছে, তাহলে আমরা এইরূপ গঠনটা পাবো, এটা স্থির রয়েছে। এটাকে নিউম্যান প্রজেকশন ফর্মুলায় আমরা এঁকেছি। এটা পিছনের দিকে এগুলো লাল বন্ধন দেওয়া আছে, এই যে লাল কার্বনে করে দেখা হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা স্ট্যাগার্ড কনফরমেশন। এই স্ট্যাগার্ড কনফরমেশনকে গজ স্ট্যাগার্ড কনফরমেশন বলা হয়। গজ স্ট্যাগার্ড কনফরমেশন, গজ স্ট্যাগার্ড কনফরমেশন এইটা অ্যান্টি স্ট্যাগার্ড কনফরমেশন। এই দুটোই স্টেবিল, কিন্তু এর স্টেবিলিটি আরও বেশি কারণ দুটো CH3 অপোজিট সাইডে রয়েছে এবং এই CH3 বড় গ্রুপ, তার মধ্যে বিকর্ষণটা সর্বাধিক হবে পরমাণুগুলোর মধ্যে। এখানে দুটো বড় গ্রুপ কাছাকাছি রয়েছে, CH3 মূলকগুলো কাছাকাছি রয়েছে, তাহলে এটাকে আমরা গজ স্ট্যাগার্ড বলা হচ্ছে। এটাও স্ট্যাগার্ড, এটাও স্ট্যাগার্ড, এটা অ্যান্টি, দুটো CH3 উল্টো দিকে আছে, এখানে কিন্তু দুটো CH3 60 ডিগ্রি কোণে রয়েছে, এখানে বিকর্ষণ তুলনামূলকভাবে আর একটু বেশি হবে, তাহলে এর শক্তি সর্বনিম্ন হবে, অর্থাৎ সবথেকে বেশি স্টেবিল হবে, তারপর এর শক্তি হবে। এরপরে যদি আমরা আরও 60 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে এই CH3টা ঠিক এর পিছনের দিকে চলে যাবে, এই হাইড্রোজেনটা ঠিক এর পিছনের দিকে আসবে, এই হাইড্রোজেনটা ঠিক এর পিছনের দিকে আসবে। এর সহজ রিপ্রেজেন্টেশন এইরকম দেখানো হবে এবং একে যদি নিউম্যান প্রজেকশন ফর্মুলায় আঁকা হয় তাহলে এইরকম, তাহলে এটাকে দেখা যাচ্ছে ইক্লিপস এবং এটাকে আমরা বলবো ফুল ইক্লিপস। ফুল ইক্লিপস বলা হচ্ছে কারণ CH3 পিছনে CH3, হাইড্রোজেনের পিছনে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পিছনে হাইড্রোজেন, এটা ইক্লিপস কিন্তু ফুল ইক্লিপস নয়, কারণ CH3 পিছনে হাইড্রোজেন, হাইড্রোজেনের পিছনে হাইড্রোজেন, CH3 পিছনে হাইড্রোজেন, এখানে CH3 পিছনে CH3 আছে, হাইড্রোজেনের পিছনে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পিছনে হাইড্রোজেন,
ওই জন্য এই গঠনটাকে বলা হচ্ছে ফুল ইক্লিপস এবং এটা হবে লিস্ট স্টেবিল, কারণ দুটো CH3 কাছাকাছি চলে আসছে, তার ফলে বড় গ্রুপ এবং তাদের মধ্যে বিকর্ষণ সর্বাধিক হবে, তার ফলে এটা লিস্ট স্টেবিল কনফরমেশন হবে। এখন আমরা চলে আসব এদের শক্তির পরিবর্তন কেমনভাবে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণনের সাথে সাথে শক্তির পরিবর্তন। প্রথমে অ্যান্টি স্ট্যাগারের সবথেকে কম শক্তি, একে 60 ডিগ্রি কোণে যদি ঘোরানো হয় তখন আমরা ইক্লিপস কনফরমেশন পাচ্ছি, তার শক্তি এইখানে। আবার যদি আমরা ঘোরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গজ স্ট্যাগার কনফরমেশনটা পাচ্ছি, তার শক্তি কমে গেছে, এর শক্তি থেকে কিন্তু এর শক্তি বেশি আছে। এরপরে যদি আবার 60 ডিগ্রি কোণে ঘোরানো হয় তাহলে আমরা FE অর্থাৎ ফুল ইক্লিপস কনফরমেশনটা পাচ্ছি। আবার যদি 60 ডিগ্রি ঘোরানো হয় তাহলে গজ স্ট্যাগার কনফরমেশনে চলে আসবে। আবার যদি আমরা 60 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে ইক্লিপস কনফরমেশন আসবে। আবার যদি 60 ডিগ্রি কোণে ঘোরানো হয় তাহলে আমরা পাবো মোস্ট স্টেবিল অ্যান্টি স্ট্যাগার কনফরমেশন। তাহলে এগুলো হলো ইথেনের বিভিন্ন কনফরমেশনগুলো। আমরা এখানে একটা জিনিস নোট করব, এটা হচ্ছে কাইরাল আর অ্যাকাইরাল যদি কোনো একটা অণুর অংশ তার উল্টো দিকের যে অংশটা রয়েছে তার ঠিক আয়নার প্রতিবিম্ব হয়ে যায়, আয়নার প্রতিবিম্ব যদি হয় তাহলে তাদেরকে আমরা বলে থাকি অ্যাকাইরাল, আর যদি আয়নার প্রতিবিম্ব না হয় তাহলে আমরা তাদেরকে বলে থাকি কাইরাল। যেমন দেখা যাচ্ছে এই CH3 এখানে মাঝখানে বরাবর যদি আমরা একটা আয়নাকে রাখি তাহলে ঠিক এই কার্বনটার আয়নার প্রতিবিম্ব এই কার্বনটা, তাহলে এই ফুল ইক্লিপস যে কনফরমেশনটা সেটাকে বলে থাকি অ্যাকাইরাল। আমরা পরবর্তীকালে স্টিরিও কেমিস্ট্রিতে শিখব কাইরাল আর অ্যাকাইরাল কথাগুলো সম্পর্কে। এবার আসবো আমরা গজ স্ট্যাগার কনফরমেশন। তাহলে গজ স্ট্যাগার কনফরমেশনে যদি আমরা একটা আয়না এই মাঝখান বরাবর পাঠাই তাহলে কিন্তু নিশ্চয়ই এইটা তার আয়নার প্রতিবিম্ব নয়। এই CH3টা সোজাসুজি রয়েছে, এইখানে কিন্তু এইদিকে CH3টা রয়েছে, এইদিকে হাইড্রোজেন রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা নিশ্চয়ই আয়নার প্রতিবিম্ব নয়। তাহলে গজ স্ট্যাগার কনফরমেশনটা কাইরাল, এবং যদি আয়না প্রতিবিম্ব হয় একটা অংশ তার অন্য অংশটার তখন তাদেরকে বলবো অ্যাকাইরাল। তাহলে ফুল ইক্লিপস কনফরমেশনটা হলো অ্যাকাইরাল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।